আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার খাটের নিচে নাকি ওই বন্ধ আলমারির ভেতর থেকে কেউ একজন আপনাকে লক্ষ্য করছে। অন্ধকার যখন কথা বলে আর ছায়া যখন জীবন্ত হয়ে ওঠে, তখন বুঝবেন আপনি আর একা নেই। যুক্তি সেখানে শেষ হয় আর আতঙ্ক যেখান থেকে শুরু হয়, ঠিক সেখান থেকেই শুরু হয় ভয়ের জগৎ। পরিত্যক্ত স্টেশনের সেই রক্তমাখা টিকিট কি আপনার পকেটে, নাকি চিতাভম্বের গন্ধে ভারী হয়ে আছে আপনার চারপাশ? সাবধান, এই জগতে একবার ঢুকলে ফেরার পথ বন্ধ হয়ে যায়। আমি আরজু ফারহান আপনাদের নিয়ে যাচ্ছি সেই অন্ধকারে যেখানে আলো পৌঁছাতে ভয় পায়। প্রতি সপ্তাহের মতো আজও তৈরি তো? আপনার জীবনে কোনো হারহিম করা সত্য ঘটনা থাকলে আমাদের জানান। আমাদের ফেসবুক পেজ আরজু ফারহান 8 অথবা আরজে জীবন 8 এই পেজে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদেরকে ইমেইলে আপনার ঘটনা পাঠান মুশফিকার ফারহানস ফ্যান্স 888@gmail.com। মনে রাখবেন, আপনার চারপাশটা একবার দেখে নিন। কেউ কি দাঁড়িয়ে আছে আপনার পেছনে? শুরু করছি আজকের ভয়ের জগতের যাত্রা। আমাদেরকে প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার আইডির নাম হচ্ছে মুজাম্মিল আওয়ান। সো নিজেও লিখেছেন, আমি এটা সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সাথে এই প্রথম আমি ঘটনা পাঠালাম, আশা করি পড়ে শোনাবেন। রাত তখন প্রায় 12টা, চারপাশ নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোনো কুকুরের কান্নার শব্দ শোনা যাচ্ছে। শহর থেকে অনেক দূরে পাহাড়ি এক নির্জন এলাকায় পুরনো একটি বাংলোতে আমরা আশ্রয় নিয়েছিলাম। বাংলোটির নাম ছায়াবিলাস। লোকমুখে শোনা যায় এই বাংলোর প্রতিটি ইটে মিশে আছে কোনো এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। আমরা ছিলাম 3 বন্ধু, আকাশ, সজল আর আমি। আমরা সবাই কিছুটা অ্যাডভেঞ্চার প্রিয়। ইন্টারনেটে এই বাংলোর ইতিহাস পড়ে আমরা যে চেপেছিল একবার ঘুরে দেখার, কিন্তু আমরা জানতাম না এই একটা জেদ আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বাংলোর কেয়ারটেকার রহমত চাচা আমাদের চাবি বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার সময় শুধু একটা কথা বলেছিলেন, বাবারা, রাত 2টার পর ডাইনিং রুমের দিকে যে করিডোরটা আছে ওই দিকে যেও না, আর যাই শোনো না কেন সাড়া দিও না। আমরা তখন হাসাহাসি করেছিলাম, ভেবেছিলাম বুড়ো মানুষ হয়তো ভূতের ভয় দেখিয়ে আমাদের মজা নিচ্ছে। রাত 1টা বাজার পর থেকে আবহাওয়া হঠাৎ বদলাতে শুরু করলো। বাইরে ঝড় ও হাওয়া বইছে আর বাংলোর পুরনো কাঠের দরজাগুলো ক্যাচ ক্যাচ শব্দ করছে। আকাশ আর সজল যখন ড্রয়িং রুমে তাস খেলছিল, আমি তখন আমার ক্যামেরা নিয়ে বাংলোর চারপাশটা একটু দেখছিলাম। হঠাৎ আমার নজরে পড়লো করিডোরের শেষে একটা অন্ধকার ঘর। রহমত চাচা ঘরটার কথাই হয়তো বলেছিলেন। ঘরটার সামনে যেতে এক অদ্ভুত গন্ধ পেলাম, পোড়া মাংস আর ভিজে মাটির মিশেল এক উৎকট গন্ধ। আমি যখন দরজার নবে হাত দিলাম, আমার মনে হলো কেউ একজন ঘরের ভেতর থেকে ফিস ফিস করে বলছে, এসেছিস, শেষ পর্যন্ত এসেছিস। আমি ভয়ে পিছিয়ে এলাম। আকাশের সজলকে ডাক দিতেই ওরা দৌড়ে এলো। সজল বলল, কি হয়েছে, তুই ফ্যাকাশে হয়ে আছিস কেন? আমি ওদের সবটা বললাম। সজল সাহসী ছিলে, ও ধপ করে লাথি মেরে দরজাটা খুলে ফেললো, কিন্তু ভেতরে যা দেখলাম তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল। পুরো ঘরটা ধুলোয় ভরা, কিন্তু মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, একদম পরিষ্কার। তার উপর রাখা আছে একটি ছোট্ট মাটির হাঁড়ি, যেটা সাধারণত চিতাভম্বর রাখার জন্য ব্যবহার করা হয়। আর তার পাশে একটা কালো ডায়েরি। ডায়েরিটা খুলতেই দেখা গেল পাতাগুলো রক্ত বর্ণের কালিতে লেখা। সেখানে লেখা ছিল 1992 সালের এক মর্মান্তিক কাহিনী। এই বাংলোর মালিকের মেয়ে অপঘাতে মারা গিয়েছিল আর তাকে ঘরের মেঝের নিচেই সমাধিস্থ করা হয়েছিল। প্রতি অমাবস্যার রাতে সে ফিরে আসে তার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে, আর আজ ছিল সেই অমাবস্যা। হঠাৎ দপ করে ডাইনিং রুমের সব আলো নিভে গেল।
সজলের চিৎকার শুনতে পেলাম। টর্চ জ্বালিয়ে দেখি সজল নেই, শুধু তার টর্চটা মেঝেতে পড়ে আছে। আর সেখান থেকে করিডোর বরাবর রক্তের দাগ চলে গেছে সেই অন্ধকার ঘরটার দিকে। আমি আর আকাশ ভয়ে কাঁপছি, কিন্তু সজলকে তো ফেলে যাওয়া যায় না। আমরা আবার সেই ঘরে ঢুকলাম। এবার দেখলাম ঘরের মেঝেটা আলগা হয়ে আছে, নিচ থেকে একটা ভয়ঙ্কর পচা গন্ধ আসছে। টর্চের আলো ফেলতেই দেখলাম সজল নিচে পড়ে আছে, আর একটা ছায়ামূর্তি তার বুকের ওপর বসে আছে। মূর্তিটার কোনো মুখ নেই, শুধু দুটো চোখ জ্বলজ্বল করছে। সেই মূর্তিটা ধীরে ধীরে আমাদের দিকে ফিরল, তার হাড়গোড় বের হওয়া হাত সে আমাদের দিকে ইশারা করলো। আমার মনে পড়লো ডায়েরিতে লেখা শেষ কথাটি, সে মুক্তি চায়, চিতাভস্মের মুক্তি। আমি কাঁপতে কাঁপতে সেই মাটির হাড়িটা তুলে নিলাম। আকাশ বলল, কি করছিস? আমি বললাম, একে শান্ত করতে হবে। আমি দৌড়ে বাংলোর পেছনে পুকুরে গেলাম আর সেই হাড়িটা জলে ভাসিয়ে দিলাম। সাথে সাথে এক বিকট চিৎকারে পুরো পাহাড়ের প্রতিধ্বনি হলো। মনে হলো হাজার হাজার আত্মা একসাথে আর্তনাদ করে উঠছে। পরদিন সকালে আমাদের জ্ঞান ফিরল। বাংলোর বারান্দায় রহমত চাচা আমাদের জল দিচ্ছিলেন। তিনি বললেন, তোমরা বেঁচে ফিরেছ, এটাই অনেক। সজল সুস্থ হয়ে ছিল ঠিকই, কিন্তু তার গলার চারপাশে কালশিটে দাগ পড়ে গিয়েছিল, ঠিক যেন কেউ হাত দিয়ে টিপে ধরেছিল। আমরা তড়িঘড়ি করে সেখান থেকে চলে আসি, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। বাড়ি ফেরার পর আমাদের যখন ক্যামেরা চেক করলাম, তখন দেখলাম সেই রাতে তোলা কোনো ছবিতেই সেই ঘরটা আসেনি, কিন্তু একটা ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে। আমি যখন একা করিডোরে দাঁড়িয়েছিলাম, আমার ঠিক পেছনে একটা ছায়ামূর্তি আমার কাঁধে হাত দিয়েছে। আজও যখন রাতে একা থাকি, মনে হয় করিডোর থেকে সেই ফিসফিসানি ভেসে আসছে, তুই আমার ডায়েরিটা পড়েছিস, এবার তোর পালা। আসসালামু আলাইকুম ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ওয়ালাইকুম আসসালাম। এবং আপনার ঘটনাটা পড়ে দিলাম। আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, তার আইডির নামটি হচ্ছে শিহাব খান। সো নিজে লিখেছেন, আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের গল্পে শুরু হয় 4 বন্ধুকে নিয়ে, আবির, ফাহিম, জিসান আর শান্ত। তারা সবাই মিলে ঠিক করলো ঢাকার কোলাহল ছেড়ে দূরে কোথাও ক্যাম্পিং করতে যাবে। জিসান ইন্টারনেট খুঁজে বের করলো লালপুর নামের একটি গ্রাম। গ্রামটি কুষ্টিয়া এবং মেহেরপুরের সীমান্তে অবস্থিত। জায়গাটি ছবির মতো সুন্দর হলেও গ্রামটি নিয়ে ইন্টারনেটে তেমন কোনো তথ্য নেই। শুধু একটি ফোরামে লেখা ছিল, সূর্যাস্তের পর লালপুরে কোনো অপরিচিত মানুষ যেন না থাকে। আমরা এই সতর্কবার্তাকে পাত্তা না দিয়ে একটি জিপ গাড়ি ভাড়া করে রওনা হলাম। গ্রামটির প্রবেশপথে যেতেই আমাদের নজরে এলো একটি পুরনো বটগাছ, যেতে অসংখ্য লাল সুতো আর পুরনো কাপড় বাঁধা। গ্রামের মানুষেরা আমাদের দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। তাদের চোখে এক অদ্ভুত আতঙ্ক ছিল। গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল পুরনো জমিদার বাড়ি। আমরা ঠিক করলাম সেখানেই তাঁবু কাটবো। বাড়ির কেয়ারটেকার হিসেবে একজন বৃদ্ধ লোক এলো, যার নাম মজিদ। তার এক চোখ নষ্ট এবং হাঁটার সময় সে অদ্ভুতভাবে খুঁড়িয়ে চলে। মজিদ আমাদের বলল, বাবারা, রাতে যাই হোক, বারান্দার ওপাশ যে জঙ্গলটা আছে ওদিকে টর্চ ফেলবে না, আর যদি নুপুরের শব্দ শোনো তবে কানে তুলো দিয়ে শুয়ে থাকবে। রাত 10টার দিকে আমরা যখন বারবিকিউ করছি, তখন হঠাৎ চারপাশে একদম নিস্তব্ধ হয়ে গেল। বাতাসের শব্দ থেমে গেল। ফাহিম খেয়াল করলো আমাদের তাঁবুর ঠিক বাইরে মাটির ওপর ছোট ছোট পাছা পড়ে আছে, কিন্তু কোনো মানুষ নেই। হঠাৎ শান্ত চিৎকার করে উঠলো। সে দেখলো জমিদার বাড়ির দোতলার ভাঙ্গা জানলা দিয়ে একটি সাদা অবয়ব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যখন টর্চ ফেললাম, সেখানে কিছুই ছিল না। রাত তখন 1:15 বেজে গেল। জিসান প্রকৃতির ডাকে সাড়া দিতে তাঁবুর বাইরে গেল। 10 মিনিট পার হওয়ার পরও সে ফিরে এলো না। আমরা জিসান জিসান বলে ডাকতে লাগলাম, কিন্তু বনের গভীর থেকে শুধু আমাদের ডাকের প্রতিধ্বনি ফিরে আসছিল। হঠাৎ আমরা বনের দিক থেকে নুপুরের ছন্দময় শব্দ শুনতে পেলাম। সেই শব্দটা যেন আমাদের মন্ত্রমুগ্ধ করে ফেলছিল। আবির বলল, আমি মজিদ চাচার নিষেধ মানব না, আমাকে জিসানকে খুঁজতে হবে।
আমরা তিনজন মিলে টর্চ নিয়ে বনের ভিতর ঢুকলাম। কিছুটা পথ যেতেই দেখলাম জিসানের চশমাটা মাটিতে পড়ে আছে, আর সেখানে টাটকা রক্ত। হঠাৎ আমাদের টর্চের আলোয় ধরা পড়লো মজিদ চাচা। সে বনের মাঝে একটা গর্ত করছে। আমরা আড়ালে দাঁড়িয়ে দেখলাম সে বিড়বিড় করে বলছে, বলে দিতে হবে, তবে এই গ্রাম শান্ত হবে। আমরা বুঝতে পারলাম এই গ্রামটি কোনো সাধারণ গ্রাম নয়। এখানে প্রতি 12 বছর পর পর বাইরের কোনো মানুষকে বলি দেওয়া হয়, যাতে গ্রামের ওপর থেকে নিষিডাক দূর হয়। আমরা দৌড়ে জমিদার বাড়িতে ফিরে এলাম, কিন্তু ভেতরে ঢুকতেই দেখলাম জিসান সোফায় বসে আছে। তবে তার বসার ভঙ্গিটা অদ্ভুত। সে মাথা নিচু করে হাসছে। আমি বললাম, জিসান তুই এখানে কিভাবে? সে মাথা তুলল, কিন্তু তার চোখ দুটো ছিল একদম সাদা, কোনো মনই নেই। সে খসখস গলায় বলল, জিসান তো অনেক আগেই শেষ, এখন আমি এসেছি। তৎক্ষণাৎ জমিদার বাড়ির সব দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ওপর থেকে রক্ত পড়তে শুরু করলো। আমরা দেখলাম দেওয়ালগুলো থেকে অশ্বরের হাত বেরিয়ে আসছে। শান্ত ভয়ে অজ্ঞান হয়ে গেল। আবির তার ব্যাগে রাখা একটি ছোট পবিত্র গ্রন্থ বের করে জোরে জোরে পাঠ করতে লাগলো। গটিতে এক প্রচণ্ড কম্পন শুরু হলো। সে অদ্ভুত মূর্তিটি জিসানের শরীর থেকে ছেড়ে পেরিয়ে এলো। এটি ছিল এক দীর্ঘদেহী প্রেতাত্মা, যার চুল মাটিতে লুটোপুটি খাচ্ছিল। সে আমাদের দিকে তেড়ে আসতে হঠাৎ বাইরে থেকে আজান বা ভোরের শব্দধ্বনি শোনা গেল। প্রেতাত্মাটি এক বিকট চিৎকার দিয়ে ধোঁয়ায় মিশে গেল। সকালে আমাদের যখন জ্ঞান ফিরল, আমরা নিজেদের আবিষ্কার করলাম সেই পুরনো বটগাছটির নিচে। আমাদের জিপ গাড়িটি ধুমড়ে মুচড়ে পাশে পড়ে আছে। গ্রামবাসীরা আমাদের উদ্ধার করলো। তারা জানালো এই গ্রামে কোনো জমিদার বাড়ি বা মসজিদ নামে কোনো কেয়ারটেকার গত 50 বছরে কেউ দেখেনি। জিসানকে আমরা ফিরে পেয়েছি ঠিকই, কিন্তু সে আর আগের মতো নেই। সে এখন সারাদিন জানলার দিকে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে কার সাথে যেন কথা বলে। আমরা যখন ঢাকায় ফিরে এলাম তখন জিসানের পিঠে একটি দাগ দেখলাম। মনে হচ্ছে কেউ ধারালো নখ দিয়ে লিখে দিয়েছে, আমি আবার আসবো। আজ রাতে যখন নুপুরের শব্দ শুনি তখন বুঝতে পারি লালপুরের সে অভিশাপ আমাদের পিছু ছাড়েনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এবং আপনার ঘটনাটাও আমরা পড়ে দিলাম। আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন মেম্বার হন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন। এবং হচ্ছে গিয়ে যারা যারা পর্যন্ত এখনও ভিডিওটা শেয়ার করেন নাই, অবশ্যই শেয়ার করে আপনাদের ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। যাব আমরা আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন মেরিন আফরিন নিশি। সো নিজেও লিখেছেন, আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। মাশাআল্লাহ, আপনার কণ্ঠটা অনেক বেশি সুন্দর লাগে ভাইয়া। ঘটনাটা পাঠাচ্ছি, আপনার কণ্ঠে ঘটনাটা শুনতে চাই। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় বছর 2 আগে। আমি আর আমার ছোটোবেলার বন্ধু সীমান্ত কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলাম। আমাদের পরিকল্পনা ছিল পাহাড়ের কিছুটা সময় কাটাবো, কিন্তু কপাল খারাপ, আমাদের ট্রেনটা মাঝপথে বিকল হয়ে যায়। রাত তখন প্রায় 1টা। ট্রেনের গার্ড সাহেব জানালেন সামনে লাইনে সমস্যা হয়েছে, ট্রেন ছাড়তে ছাড়তে সকাল হবে। অপেক্ষা করতে করতে আমরা বিরক্ত হয়ে নিচে নামলাম। সীমান্ত বলল, দেখ কাছে একটা পুরনো ছোট স্টেশন দেখা যাচ্ছে, চল ওখান থেকে ঘুরে আসি। কুয়াশাচ্ছন্ন সেই রাতে স্টেশনের নাম ফলকাটা স্পষ্ট ছিল, তবে কোনো মতে পড়ে যাচ্ছিল কারনালা জাংশন। আশ্চর্যের বিষয় হলো স্টেশনে কোনো মানুষ ছিল না, কোনো আলো ছিল না, শুধু একটি পুরনো লণ্ঠন হাতে একজন স্টেশন মাস্টার বসেছিলেন। আমরা সেই স্টেশন মাস্টারের কাছে গিয়ে ট্রেনের খবর জানতে চাইলাম। তিনি কোনো কথা না বলে আমাদের দিকে লাল রঙের টিকিট বাড়িয়ে দিলেন। টিকিটের তারিখ লেখা ছিল 3 এপ্রিল 1926, মানে ঠিক 100 বছর আগের তারিখ। সীমান্ত হাসলো, ভাবলো হয়তো কোনো পুরনো টিকিট পড়েছিল। কিন্তু স্টেশন মাস্টারের মুখটা যখন লণ্ঠনের আলোয় পরিষ্কার হলো, আমরা দেখলাম তার গলার এক পাশটা পুরো কাটা, যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে চিরে দিয়েছে। আমরা ভয়ে পিছিয়ে এলাম। ঠিক তখন স্টেশনের একটা ট্রেনের হুইসেল শোনা গেল। অদ্ভুত ব্যাপার হলো কোষের ভেতর দিয়ে একটা বাম্প চালিত পুরনো দিনের কয়লার ইঞ্জিন ধীরে ধীরে স্টেশনে এসে থামল।
সেই ট্রেনের জানলা দিয়ে যারা তাকিয়েছিল তাদের কারও চোখে মনে নেই। আমরা দৌড়ে আমাদের মূল ট্রেনের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম আমাদের সেই আধুনিক ট্রেনটা অদৃশ্য হয়ে গেছে। চারপাশটা যেন 1926 সালের কোনো এক ভয়ঙ্কর রাতে বদলে গেছে। আমরা নিরুপায় হয়ে স্টেশনের ওয়েটিং রুমে আশ্রয় নিলাম। সেখানে বসে থাকা একজন বৃদ্ধা আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা টিকিট কেটেছ? টিকিট না কাটলে এই স্টেশন থেকে কেউ বের হতে পারে না। সীমান্ত রাগের মাথায় বলল, এসব কি পাগলামি? আমরা জ্যান্ত মানুষ, আমাদের আটকাবে কে? কথাটা শেষ হতে না হতেই ওয়েটিং রুমের দেওয়ালগুলো থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে শুরু করলো। জানলার কাজগুলো নিচ থেকেই ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমরা দেখলাম স্টেশনের সেই কুয়াশার ভেতর থেকে শত শত ছায়ামূর্তি বেরিয়ে আসছে। তারা সবাই চিৎকার করছে, আমাদের টিকিট দাও, আমাদের মুক্তি দাও। সীমান্ত ভয় পেয়ে দৌড়ে স্টেশনের বাইরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে আবার সেই স্টেশন মাস্টারের সামনেই চলে আসছে। স্টেশন মাস্টার এবার তার সেই কাটা গলা দিয়ে অদ্ভুত এক শব্দ করে হেসে উঠল এবং বলল, এখানকার ট্রেন কখনো থামে না, শুধু নতুন যাত্রী নেয়। হঠাৎ সীমান্তকে কে যেন স্টেশনের সেই পুরনো ট্রেনের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। সে অদৃশ্য কোনো শক্তির সাথে লড়াই করছিল। আমি তাকে বাঁচাতে গিয়ে দেখলাম আমার নিজের হাতও নীল হয়ে যাচ্ছে। স্টেশন মাস্টার এগিয়ে এসে বলল, একজনের মুক্তি চাইলে অন্যজনকে থেকে যেতে হবে। আমি বুঝতে পারলাম এই অভিশপ্ত স্টেশন থেকে বের হতে হলে আমাদের সেই 100 বছর আগের রহস্য সমাধান করতে হবে। আমি স্টেশনের পুরনো লগবুকটা খুঁজে পেলাম। সেখানে লেখা ছিল 1926 সালের সেই রাত একটি ট্রেন দুর্ঘটনায় এই স্টেশনের সবাই মারা গিয়েছিল। আর সেই দুর্ঘটনার জন্য দায়ী ছিল স্টেশন মাস্টারের অবহেলা। সে একাই বেঁচে গিয়েছিল, কিন্তু পরে গ্রামবাসী তাকে গলা কেটে মেরে ফেলায়। আমি পকেট থেকে একটা দেশলাই জ্বালিয়ে সেই লগবুক আর টিকিটে আগুন ধরিয়ে দিলাম। আগুনের আলোয় পুরো স্টেশনটা যেন একবার কেঁপে উঠলো। সেই ছায়ামূর্তিগুলো আগুনের শিখায় পুরো ছাই হতে লাগলো। স্টেশন মাস্টার শেষবারের মতো এক বিকট চিৎকার দিয়ে মাটিতে মিশে গেল। সকালে আমার জ্ঞান ফিরল একটা জোপের দ্বারে। তাকিয়ে দেখে সীমান্ত পাশে পড়ে আছে। সে কাঁপছে। আমাদের সামনে কোনো রেল লাইন নেই, কোনো স্টেশন নেই, পুরোটা একটা ঘন জঙ্গল। স্থানীয় এক কাঠুরিয়া আমাদের উদ্ধার করল। তাকে স্টেশনের কথা জিজ্ঞেস করতেই সে কপালে হাত ঠেকিয়ে বলল, ওটা তো অভিশপ্ত জায়গা বাবা। 100 বছর আগে ওখানে একটা বড় ট্রেন দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকে ওই স্টেশনের চিহ্নও নেই। তবে মাঝে মাঝে রাতে ওখান থেকে ট্রেনের হুইসেল শোনা যায়। আমরা বাড়ি ফিরে এলাম ঠিকই, কিন্তু সীমান্ত আজও রাতে ঘুমের ঘরে চিৎকার করে ওঠে। আর সবচেয়ে ভয় ব্যাপার কি জানেন? বাড়ি ফেরার পর আমি যখন আমার জ্যাকেটের পকেট চেক করলাম, সেখানে সেই 1926 সালে একটা অর্ধেক পড়া লাল টিকিট খুঁজে পেলাম, যাতে লেখা ছিল, পরবর্তী যাত্রা আপনার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন অবশ্যই, এবং যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করে দেবেন, এবং গিয়ে যদি ভালো লাগে লাইক করবেন, কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর গিয়ে যদি আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন মেম্বার এখন পর্যন্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভয়ের জগৎ ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন। যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজি ফারহান এইট, এবং আর একটা পেজ আরজি জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি যদি আমাদেরকে ইমেল করতে চান, ইমেল করে আপনার ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো মুশফিকুর ফারহানস ফ্যান্স 888@gmail.com। সেই ঠিকানা গিয়ে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো অন্ধকার ঘনিয়ে এলো। গল্পের পাতাগুলো হয়তো বন্ধ হচ্ছে, কিন্তু আপনার ঘরের কোণায় যে ছায়াটা নড়ছে, সেটা কি শুধুই কল্পনা? মনে রাখবেন, ভয়ের কোনো সীমানা নেই। আজ রাতে যখন চোখ বন্ধ করবেন, নিশ্চিত হয়ে নিন আপনার ঘরের দরজাটা ঠিকঠাক বন্ধ তো, নাকি কেউ একজন আপনার বিছানার নিচ থেকে আপনার ঘুমের অপেক্ষা করছে। আমি আরজি ফারহান আজকের মতো বিদায় নিচ্ছি ভয়ের জগৎ থেকে। কিন্তু ভয় কি আদেও বিদায় নেয়? সে তো মিশে থাকে আপনার নিঃশ্বাসে। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো অলৌকিক বা হারহিম করা ঘটনা আমাদের অবশ্যই পাঠাতে ভুলবেন না। ঠিকানাগুলো তো বলেই দিলাম।
দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অন্ধকার গলিতে, নতুন কোনো অতৃপ্ত আত্মার আর্তনাদ নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন যদি পারেন। আল্লাহ হাফিজ।